recently. That's slashed away. That's gone to the boundary. It's over. Bangladesh have gone on to win the first ever series. বাংলাদেশের ঐতিহাসিক টেস্ট সিরিজ জয়, নিজ মাটিতে হোয়াইট ওয়াশ পাকিস্তান, প্রধান উপদেষ্টার অভিনন্দন। জাতীয় ঐক্যমত্য সৃষ্টিতে সবার সহযোগিতা চান প্রধান উপদেষ্টা, সংবিধান পরিবর্তন সহ নানা সংস্কার প্রস্তাব সম্পাদকদের। অবৈধ অস্ত্র উদ্ধারে মধ্যরাত থেকে যৌথ বাহিনীর অভিযান, বিডিআর হত্যাকাণ্ড পুনঃতদন্ত করে জড়িতদের শাস্তি চায় বিএনপি। মানহানির 5 মামলায় খালাস পেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, নাইকো মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর। 8 বছর আয়নাঘরে দুর্বিষহ নির্যাতনের শিকার হন আমান আজমি, তদন্তের নামে চলে হয়রানি, দৃষ্টান্তমূলক শাস্তি দাবি। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিমটিবার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। পাকিস্তানের মাটিতে ইতিহাস গড়ল বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্ট 6 উইকেটে জিতে পাকিস্তানকে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করল টাইগাররা। পঞ্চম দিন জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল 143 রান। সেই টার্গেট তাড়া করতে নেমে টপ অর্ডারের 4 ব্যাটারকে হারালেও জয় নিয়ে মাঠ ছাড়তে বেগ পেতে হয়নি সাকিব মুশফিকদের। 6 উইকেটের জয় নিয়ে নতুন ইতিহাসের সূচনা করে মাঠ ছাড়ে বাংলাদেশ। তামিমুর রহমানের ম্যাচ রিপোর্টে বিস্তারিত। অবিশ্বাস্য অবিস্মরণীয় ইতিহাসের জন্ম দিল বাংলাদেশ রাওয়ালপিন্ডিতে। মুলতানের সেই হারের ক্ষতে হোয়াইট ওয়াশের প্রলেপ দিল টাইগাররা দুর্দান্ত এক হার না মানা কাব্য রচনা করে। এ যেন অন্যরকম বদলে যাওয়া বাংলাদেশের পুনর্জন্মের সূচনা লগ্ন। রাওয়ালপিন্ডি টেস্টের শেষ দিনে ওয়াসিম আকরাম, ইমরান খান, সাইদ আনোয়ারদের ঘরের মাটিতেই তাদের উত্তরসূরিদের হোয়াইট ওয়াশ করতে বাংলাদেশের প্রয়োজন ছিল মাত্র 143 রান। হাতে 10 উইকেট আর পুরো 3টা সেশন, আর সঙ্গে মাথার উপর বেরসিক বৃষ্টিতে ম্যাচ ভেস্তে যাবার পূর্বাভাস। আগের দিন ঝড়ো 32 রান তুলে অপরাজিত থাকা জাকির হাসান এদিন যোগ করতে পেরেছিলেন নিজের রানের সঙ্গে মাত্র 8 রান। মীর হামজা বলে এরপর ধরেন সাজঘরের পথ। একই পথের যাত্রী হয়েছেন খানিক বাদে সাদমান ব্যক্তিগত 24 রানে। এরপর মমিনুলকে সাথে নিয়ে হাল ধরেছিলেন অধিনায়ক শান্ত। তৃতীয় উইকেটে গড়েন 57 রানের জুটি। তারপরও শেষটা করে আসতে পারেনি পুরো সিরিজে দুর্দান্ত ক্যাপ্টেন্সির তকমা পাওয়া শান্ত। 38 রান করে সালমানের বলে ফেরেন সাজঘরে। মমিনুল হক ছিলেন, তবে ফিনিশিং রোলটা প্লে করতে পারেননি। 34 রানে আবরারের বলে মিড অনে সাইম আইয়ুবের কাছে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। বাকি সময়টায় আর পথভ্রষ্ট হয়নি বাংলাদেশ। নিজেদের অভিজ্ঞতার পুরোটা দিয়ে মাঠ ছেড়েছেন সাকিব আল হাসান আর মুশফিকুর রহিম। উইনিং শট খেলা সাকিব 21 আর মুশফিক ঠান্ডা মাথায় মাঠ ছাড়েন 22 রানে, অপরাজিত থেকে দেশের ক্রিকেটের নতুন অধ্যায় রচনা করে। পাকিস্তানকে তাদের মাটিতেই 2-0 ব্যবধানে সিরিজ হারালো বাংলাদেশ। তামিমুর রহমান, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। এ নিয়ে আরো জানাতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার মেহরাব হোসেন অপি। অপি, আপনাকে দেশ টেলিভিশনে স্বাগত জানাচ্ছি। সেই সাথে বাংলাদেশের এই জয়ে আপনাকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে চাই। অবিশ্বাস্য এক টেস্ট সিরিজ জয় আমরা দেখলাম, বাংলাদেশ পেয়েছে সেই জয়। কিভাবে দেখছেন আপনি এই জয়কে? অবিশ্বাস্য বলবো না, বিশ্বাসযোগ্য, এবং আমরা অসাধারণ ক্রিকেট খেলেছি, নো ডাউট। এই দুটি টেস্ট ম্যাচে যদি আপনি জয়ের ব্যবধান দেখেন, প্রথম টেস্ট ম্যাচে 10 উইকেটের ব্যবধানে জয়লাভ, পরের টেস্ট ম্যাচে 6 উইকেটের ব্যবধানে জয়লাভ। দুটো টেস্ট ম্যাচের পরিসংখ্যানটাই কিন্তু বলে দেয় যে দুটি টেস্ট ম্যাচেই কিন্তু আমরা পাকিস্তানের থেকে অনেক অনেক ফার বেটার ক্রিকেট খেলেছি, বিধায় কিন্তু আমরা জয়লাভ করেছি। আর স্পেশালি এই সেকেন্ড টেস্ট ম্যাচে আমার কাছে মনে হয় বাংলাদেশ প্রথম ইনিংসে ব্যাটিং করতে নেমে 36 রানে কিন্তু 6 উইকেট ছিল। সেখান থেকে মেহেদি মিরাজ এবং লিটন দাসের যে পার্টনারশিপটা অসাধারণ ছিল, এবং সেই পার্টনারশিপের উপর ভর করেই কিন্তু আমরা কিন্তু রানটা কিন্তু যোগ করতে পেরেছিলাম। এবং যে ধরনের বোলিং অ্যাটাক ছিল, আমার কাছে মনে হয় না যে পাকিস্তানের বোলিং অ্যাটাক খুব বেশি ভালো ছিল, আমি বলবো সেটা বলবো না। হামজা কিছুটা আমাদের ব্যাটসম্যানদের ভুগিয়েছে, কিন্তু অন্যান্য বোলারদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে একেবারে অর্ডিনারি বোলিং ছিল, এবং বাংলাদেশি ব্যাটাররা বঞ্চ আমরা যে ধরনের ব্যাটিং করে অভ্যস্ত তার থেকেও আমরা বেশি ভালো ব্যাটিং করেছি, বিধায় আমার কাছে মনে হয় যে আমরা রানটা চেস করতে পেরেছি। যেমন আমরা পুরো একটা টিম হিসেবে আসলে আজকে পুরো বাংলাদেশ টিমটিকে খেলতেও দেখেছি, সেটিও আসলে আমাদের জন্য যথেষ্ট আনন্দের। পাকিস্তানের মাটিকে আমরা পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করেছি, দেশের বাইরে টেস্ট জয়ের এই ধারাবাহিকতা সেটি ধরে রাখতে নিশ্চয়ই আমাদের কিছু পরামর্শের প্রয়োজন। আপনার পরামর্শ জানতে চাই। দেখুন, সবকিছুর পিছনে আমার কাছে মনে হয় যে পরিকল্পনা,
এবং পরিশ্রম এই দুটো কিন্তু খুব ওতপ্রোতভাবে জড়িত। এবং আমরা এই টেস্ট ম্যাচের আগে কিন্তু আমরা লম্বা একটা সময় পেয়েছিলাম এবং প্লেয়াররা যথেষ্ট পরিমাণে নিজেদেরকে প্রস্তুত করার জন্য সুযোগ পেয়েছিলেন। ঘরের মাটিতেও সে সুযোগটা হয়েছিল এবং পাকিস্তানে আমরা একটু আগে যেতে পেরেছিলাম, সেখানেও কিন্তু প্রস্তুতিটা ভালোভাবে নিতে পেরেছিলাম। তো এই কারণেই কিন্তু আমার কাছে মনে হয় যে ভালো করার জায়গাটা পরিষ্কার। তো সেদিক থেকে আমার কাছে মনে হয় যে সামনে কিন্তু আমরা 19 তারিখে যাচ্ছি ইন্ডিয়া সফরে, এবং তার আগে আমার কাছে মনে হয় যে প্রস্তুতি এবং প্ল্যানিংটা যদি সুন্দরভাবে একত্রে যদি কম্বিনেশনটা যদি রাইট কম্বিনেশন হয় এবং একাদশ নির্বাচনের যদি ক্ষেত্রে সেটা যদি রাইট কম্বিনেশন হয়, আমার কাছে মনে হয় যে আমরা ভালো কিছু ফলাফল আমরা ইন্ডিয়াতেও পেতে পারি। নিশ্চয়ই এই ফরম্যাটে আসলে আমরা নিজেদেরকে অনেকদিন মানিয়ে নিতে পারছিলাম না, এবারের এই জয় আসলে আমরা সেই বৃত্ত থেকে বেরিয়ে আসতে পেরেছি কিনা? ভেরি সারপ্রাইজিং টু সি আওয়ার বয়েজ দ্যাট আমরা কিন্তু সচরাচর কিন্তু এই টেস্ট ম্যাচ কিন্তু খেলার ভিতরে নেই, কিন্তু তারপরে ছেলেরা টেস্ট ম্যাচে ভালো কিছু করছেন। দ্যাট মিনস যে আমাদের ছেলেদের সেই পোটেনশিয়াল আছেন এবং টেকনিক্যালি তারা সাউন্ড, এই কারণে কিন্তু তারা ভালো করছেন। এবং টেস্ট ম্যাচ ডিফারেন্ট বল গেম, লম্বা সময় 5 দিন ধরে খেলতে হয়। এই 5 দিন নার্ভ ধরে রাখাটাও ইটস ভেরি ইম্পর্টেন্ট এবং যথেষ্ট পরিমাণে ফিটনেস লেভেলের দিক থেকে অনেক উপরে থাকতে হয়। সেদিক থেকে আমার কাছে মনে হয় যে প্লেয়াররা যথেষ্ট ভালো ফিট এবং তারা মেন্টাল টাফনেসটা তাদের দিন দিন আরও বেড়েছে। সেটা পরিশ্রমের কারণেই হয়তো বেড়েছে, কিন্তু তারপর আমার কাছে মনে হয় যে এই টেস্ট ম্যাচে আমরা খুব একটা বেশি ভালো করি না সচরাচর, কিন্তু ভালো দিয়ে শুরু করেছি এবং আমার কাছে মনে হয় যে আমরা সামনের দিকে ভালো কিছুই পাবো। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই এবং আপনার প্রত্যাশার কথা একটু জানতে চাই। এবারের এই টেস্ট ম্যাচ জয়ের মধ্যে দিয়ে আমরা নতুন বাংলাদেশ টিম আসলে দেখতে পারবো কিনা? অফকোর্স আশা তো করি যে না, বাংলাদেশ নতুন একটা সূচনা করেছে এবং বিদেশের মাটিতে এবং পাকিস্তানের মাটিতে পরপর 2টি ম্যাচ জয়লাভ, এটা কিন্তু আমার কাছে মনে হয় যে অন্যান্য যারা ক্রিকেট প্লেয়ার আছেন যারা বাংলাদেশ দলে খেলতে চান তাদের জন্য বিরাট একটা অনুপ্রেরণার একটা জায়গা হয়ে দাঁড়াবে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে যারাই খেলবে বাংলাদেশ জয়ের জন্য মাঠে নামে, এটা আমরা সবাই জানি, কিন্তু এখন থেকে আমরা নতুন বাংলাদেশকে যেহেতু চিনতে পেরেছি, আমরা নতুনভাবে আমরা শুরু করতে চাই সবকিছু। আমরাও সেই প্রত্যাশা রাখতে চাই। মেহরাব হোসেন আপনি অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। যাচ্ছে অন্যান্য প্রসঙ্গে। সাংবাদিক নিপীড়নের সব কালা কানুন এখনই বাদ দেওয়ার দাবি জানিয়েছে সম্পাদক পরিষদ। রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সংবিধান পরিবর্তন, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো পুনর্গঠন সহ নানা প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। এ সময় জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় সম্পাদক পরিষদের সহায়তা চেয়ে মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শামীমা আক্তারের প্রতিবেদন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 1.5 ঘন্টার এই বৈঠকে অন্তত 20 জন সম্পাদক অংশ নেন। বৈঠকে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সরকারের কর্মকাণ্ডে সমর্থন জানান সম্পাদক পরিষদ। এ সময় দেশে নতুন দিগন্ত উন্মোচন হবে বলেও আশা জানান সম্পাদকরা। সম্পাদক পরিষদের সভাপতি ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম জানান, স্বাধীনভাবে কাজ করার নিশ্চয়তা চায় সম্পাদক পরিষদ। কেউ দুর্নীতি করলে তার শাস্তির দাবি করে নিপীড়নমূলক সব কালাকানুন বাতিলের দাবি জানান তিনি। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে, এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। রাজনীতি সহ সব বিষয়ে জাতীয় ঐক্য গড়ার আহ্বান জানান তিনি। সেই সঙ্গে সংবিধান পরিবর্তন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব প্রতিষ্ঠানের সংস্কার দাবি করেন মাহফুজ আনাম। আমরা চাই যে বাংলাদেশে একটা জাতীয় ঐক্য স্থাপিত হোক। আমরা একটা বিভক্ত জাতি, বিভিন্নভাবে রাজনৈতিকভাবে। আমরা এই সরকারের কাছ থেকে কতগুলো গুরুত্বপূর্ণ সংস্কার আমরা আশা করছি। সেই সংস্কারের মধ্যে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা। পরে ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে প্রেস সচিব শফিকুল আলম জানান, কোটা সংস্কার আন্দোলনে সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভ করা সাজাপ্রাপ্ত 57 বাংলাদেশিকে ক্ষমা করেছে দেশটির রাষ্ট্রপতি মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। এদের 57 জনের বিষয়ে আমরা কথা বলেছি ইউএই বাংলাদেশ অ্যাম্বাসেডরের সাথে। উনি বলেছেন যে তারা ইউএইতে এখন ছুটি চলছে, ওনারা ওদের সংশ্লিষ্ট যারা সংস্থা আছে বা মিনিস্ট্রি আছে তাদের সাথে কথা বলছেন। তো এদের বিষয় কি হবে এটার উপরে পরবর্তীতে জানাবে। বৈঠকে সম্পাদক পরিষদের কাছে সরকারের জন্য যৌক্তিক সময় কি হতে পারে সে বিষয়ে জানতে চায় প্রধান উপদেষ্টা। তিনি সরাসরি তাদের কাছে জানতে চেয়েছেন যে যৌক্তিক সময়টা কি, এটা কি 1 বছর না 6 মাস না 2 বছর না 3 বছর। অনেকে আবার দেখেছেন যে না, যে এজেন্ডাটা বা যেই ধরনের রিফর্ম ক্যারি আউট করতে হবে
তো আগেই আসলে টাইমটা ঠিক করে দেওয়াটাও যায় না, কেননা হাতে আপনার কাজটা কি, কাজের উপরে তো আপনি নির্ভর করবে যে আপনি কতক্ষণ এই কাজটা করতে কত সময় লাগবে। প্রধান উপদেষ্টা সম্পূর্ণ স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করেন এবং একটি মিডিয়া কমিশন গঠনের প্রস্তাব দেন বলেও জানান প্রেস সচিব। প্রধান উপদেষ্টা বারবার বলেছেন এটা আমাদের জন্য মস্ত বড় সুযোগ দেশটাকে মেরামত করার জন্য। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। অবৈধ অস্ত্র উদ্ধারে রাত 12টা থেকে শুরু হচ্ছে যৌথ বাহিনীর অভিযান, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটির বৈঠক শেষে এই তথ্য জানান তিনি। মাদক নির্মূলে গডফাদারদেরও আইনের আওতায় আনার ঘোষণা দেন উপদেষ্টা। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে 8 আগস্ট শপথ নেয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পর 25 আগস্ট আওয়ামী লীগ সরকারের দেওয়া 16 বছরে সব ধরনের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করে সরকার। একই সঙ্গে গোলাবারুদ সহ সব অস্ত্র 3 সেপ্টেম্বরের মধ্যে থানা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে বৈঠকে বসে আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি। বৈঠক শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা সাফ জানান, বৈধ অবৈধ সব অস্ত্র জমা দেওয়ার শেষে অভিযানের নামছে যৌথ বাহিনী। আগামীকাল রাত 12টা থেকে আমাদের যৌথ বাহিনীর অপারেশন শুরু হবে হাতিয়ার কালেকশনের জন্য। আমি এই ব্যাপারেও আপনাদেরও সহযোগিতা চাচ্ছি, যেন আমরা অবৈধ অস্ত্রগুলি কালেক্ট করতে পারি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনার হুঁশিয়ারও দেন স্বরাষ্ট্র উপদেষ্টা। মাদক আমাদের একটা বড় ধরনের সমস্যা। এই মাদকটা আমরা কিভাবে নিয়ন্ত্রণ করতে পারি, এই মাদক নিয়ন্ত্রণটা আমাদের জন্য খুবই জরুরি। এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে যাচ্ছি, যেন এটা নিয়ন্ত্রণের ভিতরে চলে আসে এবং মাদকের গডফাদারদের যেন আমরা আইনের আওতায় আনতে পারি। তারপরে আমাদের আরও চেয়েছে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজাটা যেন সুষ্ঠুভাবে হতে পারে, এই জন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছি। আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে উদযাপনের সিদ্ধান্তের কথা জানান তিনি। নিরাপত্তা বা অন্য কোনো সমস্যা হবে না। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। শেখ হাসিনা আওয়ামী লীগ ও প্রতিবেশী দেশের যোগসাজশে পরিকল্পিতভাবে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছিল বলে দাবি করেছে বিএনপি। এই ঘটনার পুনঃ তদন্ত করে সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছে দলটি। মঙ্গলবার রাজধানীর গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন দলের স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি চাকরিচ্যুত সেনা কর্মকর্তাদের পুনর্বহালের দাবিও জানান তিনি। হত্যাকাণ্ডের সাথে যে বিদেশি ষড়যন্ত্র জড়িত, এটি বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক মনে করে। আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডে, এই এত বছরের কর্মকাণ্ডে প্রমাণিত হয়েছে যে এক তো তারা নির্বাচিত জনগণের প্রতিনিধিত্ব নয়, তারা প্রতিবেশী রাষ্ট্রের আজ্ঞাবহ একটি প্রতিষ্ঠান। আমরা আশা করব বর্তমান সরকার নির্মোহভাবে, নিরপেক্ষভাবে এই ঘটনার তদন্ত করবেন এবং পুনর্বিচারের কাজ দ্রুত শুরু করবেন। ইতিমধ্যে অনেক নিরীহ ব্যক্তিকে দণ্ডিত করা হয়েছে, অনেক দোষী ব্যক্তি শাস্তির আওতার বাইরে চলে গিয়েছে। মানহানির অভিযোগে দায়ের করা 5 মামলায় খালাস পেয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে মামলাগুলোর শুনানি শেষে এই আদেশ দেন মহানগর মুখ্য হাকিম মাহবুব আলম ও তোফাজ্জল হোসেনের আলাদা দুটি আদালত। এছাড়া সাক্ষী উপস্থিত না হওয়ায় একটি মামলার রায় পিছিয়েছে বলে জানিয়েছেন আইনজীবীরা। এম এ আজিমের রিপোর্ট। জন্মদিন পালন ও মুক্তিযোদ্ধাদের কটূক্তির অভিযোগে করা 2টি মামলা এবং মানহানির অভিযোগে করা 3টি মামলায় খালেদা জিয়ার খালাস চেয়ে আবেদন করেন তার আইনজীবীরা। আবেদনের শুনানি শেষে 5টি মামলাতেই খালাস দেয়া হয়। মঙ্গলবার সকালে মহানগর মুখ্য হাকিম মাহবুবুল আলম ও তোফাজ্জল হোসেনের আলাদা আদালতে আবেদনের উপর শুনানি হয়। পরে আদালত খালেদা জিয়াকে খালাস দেন বলে জানান আইনজীবী। আজকে দীর্ঘদিন পর আদালতের কাছে আমরা বিষয়টা লিখিতভাবে অবহিত করেছি। বিজ্ঞ আদালত আজকে জনাব এসিএমএম মাহবুবুল আলম এবং আরেকজন এসিএম তোফাজ্জল হোসেন, তারা ম্যাডামের 5টি মামলায় তাকে খালাস দিয়েছেন। মামলা 5টির মধ্যে একটির বাদী 4 বছর আগে মৃত্যুবরণ করেছেন বলেও জানান আইনজীবীরা। এই মামলা মিথ্যা, এটা শুধু মিথ্যা নয়, এটা ছিল আওয়ামী লীগের সরকারের কাল্পনিক মামলা। এবং আমি বলেছি কিন্তু নাম সর্বস্বহীন পরিচয়হীন মানুষ, তারা আওয়ামী লীগের আনুকূল্য পাওয়া, দুর্নীতিতে সামিল হওয়া
এবং রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে খালেদা জিয়ার নামে মামলা করলে সরকারের কাছাকাছি যাবে, দুর্নীতি করতে পারবে, সেই কারণেই সেই অসৎ উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়েছিল। এদিকে সাক্ষী উপস্থিত না হওয়ায় নাইকো দুর্নীতি মামলার পরবর্তী শুনানি 8 সেপ্টেম্বর ধার্য করেন আদালত। এর আগে গেল 14 মে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ আদালতে সাক্ষ্য দেন বাপেক্সের সাবেক এমডি আব্দুল বাকি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা।